ওকে, ইস্যুটা হলো আমাদের এই চ্যাপ্টার 3 তে আমরা যে কোয়েশ্চেন কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম, এই কোয়েশ্চেন গুলো ধরেই আলোচনা করব। এই জন্য যে আমরা এই 15টা কোয়েশ্চেনই করতে চাচ্ছি। চ্যাপ্টার 1 2 3 তো কোয়েশ্চেন দেওয়া 1 2 3 3 বলতে এখানে চ্যাপ্টার 3 লেখা আছে, ইয়েতে কোয়েশ্চেন যেখানে দেওয়া আছে ওখানে চ্যাপ্টার 4 লেখা আছে। হ্যাঁ, তো আপনার কনফিউজ না হলে হয়, কারণ এখানে দুই ধরনের সংস্করণ ছাপানো আছে, একটাতে চ্যাপ্টার 4 হিসেবে লেখা আছে এটাকে, আরেকটা জায়গায় চ্যাপ্টার 3 হিসেবে। আমি চ্যাপ্টার 3 হিসেবে আপনাদের সাথে এখানে যেটা শেয়ার করছি এটা দেখে নেন। ক্রেডিট ম্যানেজমেন্ট সম্পর্কে প্রথম কোশ্চেন ছিল, ডিফাইন ক্রেডিট ম্যানেজমেন্ট, ওয়াই দ্য ডেভেলপিং কান্ট্রিজ অফেন ডোন্ট হ্যাভ ওয়েল ডেভেলপড ক্রেডিট ম্যানেজমেন্ট। আচ্ছা, ক্রেডিট ম্যানেজমেন্ট কাকে বলে এবং অধিকাংশ ক্ষেত্রেই অফেন প্রায়ই ডেভেলপিং কান্ট্রিজ যারা হয় তারা কেন কোনো ধরনের ক্রেডিট ম্যানেজমেন্ট, ওয়েল এস্টাবলিশড অ্যাটলিস্ট ওয়েল ডেভেলপড ক্রেডিট ম্যানেজমেন্ট কেন তাদের থাকে না, ম্যানেজমেন্ট সিস্টেমটা কেন থাকে না। এখানে ক্রেডিটের সংজ্ঞা দেওয়া আছে, এখানে ক্রেডিট ম্যানেজমেন্টের সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, ক্রেডিট ম্যানেজমেন্টের সংজ্ঞা দিতে গেলে আগে ক্রেডিটের সংজ্ঞা আপনি দিয়ে আসতে পারেন, নো ওয়ারিজ। কিন্তু যেভাবে হোক ক্রেডিট ম্যানেজমেন্টটা হলো এটাই, ইন সিম্পলেস্ট ফর্ম ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস, এটা ম্যানেজমেন্টের সংজ্ঞা দেওয়া আছে। এইখানে হলো আমরা বলেছিলাম ক্রেডিট ম্যানেজমেন্ট ইনভলভস অ্যান ইফেক্টিভ প্রসেসিং অফ এন্টায়ার লোন ট্রানজাকশন, প্রপার evaluation of credit risk, accurate documentation, এই যে এই প্যারাটা, হ্যাঁ কিছু ফাংশনের কথা বলা আছে, এগুলো হলো তাতে ক্রেডিট ম্যানেজমেন্ট বোঝা গেল। সংজ্ঞা নিয়ে সমস্যা নেই, আপনারা এখানে সংজ্ঞা দেওয়া আছে লিখবেন। কিন্তু কেন কি কি সমস্যা, ক্রেডিট ম্যানেজমেন্টের সমস্যাটা কি এখানে আমাদের আলোচনা আছে ভেতরে। যেমন দেখেন, efficient credit management ensures the quality of credit, although is significantly influenced by other factors such as government policy. তাহলে এটা আপনি দাগ দিয়ে রাখতে পারেন, efficient credit management ensures the quality of credit although it's significantly influenced by, আমাদের ক্রেডিট ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট হওয়ার জন্য কিছু বিষয় আছে যার কারণে এটা প্রভাবিত হয়। এফিশিয়েন্ট ক্রেডিট ম্যানেজমেন্ট এটা হলো গভর্নমেন্ট পলিসি, মাইক্রো ক্রেডিট কন্ডিশন, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এন্ড লাইক। Developing countries are facing various problems in managing credit. These are government control, external, internal political pressure, production difficulties, financial restrictions, market disruptions, delay in production schedule, and instability in the business environment. So, banks in developing countries often don't have a well-developed credit management process, and the main deficiencies are these. এখানে আপনার 1 2 3 এভাবে অলমোস্ট 14টা পয়েন্ট নোট করা আছে, ডায়ান অ্যান্ড ক্লাইটনের থেকে রেফারেন্স নেওয়া আছে। তো এই 14টাই আপনি উল্লেখ করে দিলেই হয়ে যাবে যে কেন আপনাদের ডেভেলপিং কান্ট্রিজে অফেন ওয়েল ডেভেলপড ট্রেড ম্যানেজমেন্ট সিস্টেম থাকে না। তো আর কিছু তেমন করতে হবে না এখানে, যেহেতু আপনার এখানে লিস্ট ডাউন করা আছে, আপনি লিস্ট ডাউন দেখে খুব ইজি চাইলে এক্সপ্লেন করতে পারেন। তবে মনে হয় পরীক্ষায় লম্বা সময় পেলে, বেশি নম্বর প্রশ্নের নম্বর বেশি থাকলে, সময় থাকলে আপনি দিবেন ডিটেল, না হলে লিস্ট করে দিলেই হবে। সেকেন্ড কোশ্চেন, ডিসকাস দ্য ইভ্যালুয়েশন অফ ক্রেডিট ম্যানেজমেন্ট। এই কোশ্চেনটা 3.4 থেকে নিতে হবে আপনাকে, চেঞ্জিং স্ট্যাটাস এন্ড কোয়ালিফিকেশন অফ ক্রেডিট ম্যানেজমেন্ট। এখানে যে ঝামেলাটা হলো, এখানে ডিটেইল লেখা আছে, তো আপনি পরীক্ষার হলে এভাবে আসলে পুরোটা লিখে দিতে পারবেন না। আপনাকে যে কাজটা করতে হবে, এখানে 3টা স্টেজে ভাগ করে দেখাতে হবে। কারণ ইভ্যালুয়েশন অর্থাৎ গ্রোথ কিভাবে জন্ম থেকে বিকাশ, আপনি লিখবেন হলো এনশিয়েন্ট স্টেজ বা ক্লাসিক্যাল স্টেজ, তারপরে মেডিয়েভাল মেডিয়েভাল স্টেজ, আর হলো মডার্ন স্টেজ। 3টা স্টেজে ভাগ করে দিবেন। তো 3টা স্টেজের আলোচনা এখানে আছে বইয়ে, আমি যেটা মুখে বলছি আপনি নোট রাখতে পারেন। এনশিয়েন্ট অথবা ক্লাসিক্যাল স্টেজের ক্রেডিট ম্যানেজমেন্টের কোনো ফর্ম ছিল না। ইনফ্যাক্ট ওখানে ক্রেডিট ম্যানেজমেন্টের কোনো প্রয়োজনই ছিল না। কিছু বিচ্ছিন্নভাবে কিছু ক্রেডিট হতো যেগুলোর সাইজ ছিল খুবই স্মল। আমি বলি small size, approval of credit was simple and personal matter.
কি ছিল বিষয়টা? বিজনেস ওয়ার মোস্টলি আন্ডার কন্ট্রোল অফ সোল প্রপ্রিয়েটরশিপ। সোল প্রপ্রিয়েটরশিপ ছিল, রিলেটিভ সাইজ ছিল খুব স্মল বিজনেসে, ক্রেডিট ওয়াজ ভেরি সিম্পল এবং পার্সোনাল ম্যাটার ছিল। তো তৎকালীন সময়ে অর্থাৎ এনশিয়েন্ট স্টেজে, তো সেই ক্ষেত্রে এনশিয়েন্ট স্টেজকে আপনি বলতে পারেন ক্রেডিট ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা কম ছিল। তবু এটা এটা দিয়ে শুরু হবে, যদিও বা সিম্পল আনঅর্গানাইজড ফরম্যাটে ওই সময় ক্রেডিট ম্যানেজমেন্ট হতো। মিডিয়েভাল স্টেজ, MEDIAVAL, মিডিয়েভাল স্টেজ আমরা মধ্যযুগ। মধ্যযুগে মধ্যযুগ যখন এসে যায়, তখন আমাদের ক্রেডিটের পরিমাণ বাড়ে। কি হয়? with the pace of, এই জায়গা থেকে দেখেন, with the pace of development of commerce and the personal relationship was lost, some other business were needed to manage commercial credit. এই কাজটা শুরু হলো মিডিয়েভাল স্টেজের কথা বলছে। এখান থেকে শুরু করে bookkeeper's credit man. As a commerce and industry grow, it becomes apparent that the work of the bookkeeper and credit man would have to be divided. এই কথাটা হলো মিডিয়েভাল স্টেজে, কারণ তখন বিজনেস গ্রো করে আস্তে আস্তে এর প্রয়োজনীয়তা দেখা দেয় যে শুধু একজন রেকর্ড রাখবে আর একজন ক্রেডিট ম্যান যিনি ক্রেডিটটা আসলে ম্যানেজ করবেন, তো আলাদা করার প্রয়োজন হয়, ডিভাইডেড রোলটাকে ডিভাইড করে দেওয়ার প্রয়োজন হয়। এই স্টেজে আমরা বলছি যে মিডিয়েভাল স্টেজ, যেখানে 1896 with the organization of National Association of Credit Management in USA, 1896 এ প্রথম এই এরার শুরু, মধ্যযুগের শুরু, যেখান থেকে ডেভেলপমেন্ট হতে থাকে বিভিন্ন ধরনের প্রফেশনাল ক্রেডিট ম্যানেজমেন্টে। কিন্তু ওভারঅল মিডিয়েভাল স্টেজে কি সমস্যা ছিল, যে মডার্ন স্টেজ না হওয়ার কারণে এতটুকু সুসংগঠিত ছিল না, আনঅর্গানাইজড ভাবে হইতো, কিন্তু ক্রেডিট ম্যানেজমেন্টটা ছিল তখন এনশিয়েন্ট বা ক্লাসিক্যাল স্টেজের মতো না। এখন আসেন মডার্ন। এখন মডার্ন স্টেজে যেটা হয়েছে, significant relationship credit to business finance, production, marketing, financial business sought out credit work as a group and need to increase number of high qualified people. The complexity of modern day business and the need for specialization created this condition, and it fostered the status held by today's credit management. এখনকার ক্রেডিট ম্যানেজমেন্টকে আমরা বলতে পারবো পূর্ণ, প্রগ্রেসিভ, রেসপন্সিবল, হাই কোয়ালিটি এবং স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। এটা হলো মডার্ন স্টেজ। এতটুকুই। তো এই তিনটা স্টেজে ভাগ করে আপনি আলোচনাটা করবেন। এখানে যদিও বা একটা প্যারার মধ্যেই সব এসে গেছে, মেজর ফ্যাক্টর কন্ট্রিবিউটিং থেকে শুরু করে এই প্যারাটা আপনাদের এখানে যেটা শেয়ার করা হচ্ছে স্ক্রিন শেয়ারে 67 পেজের মধ্যে সব কথা এসে যাবে, কিন্তু আপনি এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন, হ্যাঁ, তিনটা স্টেজে ভাগ করে দিয়ে যদি পরীক্ষায় আসে। Question number 3, Wise credit officer describe his decision making process in relation to production process and accounting process. প্রশ্নটা একটু কঠিন মনে হচ্ছে দেখে, কিন্তু আমি ইজি করে দেখিয়ে দিচ্ছি, আপনি প্রত্যেকে পেয়ে যাবেন। প্রথম প্রশ্নটা ছিল, কোশ্চেনের প্রথম অংশটা ছিল ক্রেডিট অফিসার কাকে বলে, ওয়াইজ ক্রেডিট অফিসার। আমার এখানে স্ক্রিনে যেটা আছে এটাই উত্তর, ক্রেডিট অফিসার কাকে বলে, এটা উত্তর। হ্যাঁ, এখানে রাগাসিরা 1992 ডিফাইন করেছেন ক্রেডিট অফিসার কে। ডেফিনিশন দেওয়া আছে, in his word, a lending credit officer is economically rational and expected to be utility maximizer. সে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে পারবে, ইকোনমিক্যালি সে রেশনাল হবে। আচ্ছা, তো এরকম এক ব্যক্তিকে আমরা ক্রেডিট অফিসার বলবো, হু ইজ রেসপন্সিবল ফর credit on behalf will be defined to be any individual working on behalf of the bank. ব্যাংকের পক্ষে অথবা এম্পাওয়ার টু ডিসাইড, তাকে এম্পাওয়ারমেন্ট দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে টু ডিসাইড ওয়েদার আর নট টু ল্যান্ড এ ব্যাংক কাস্টমার, তাকে ক্রেডিট দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত যে নিতে পারে, এরকম ব্যক্তিকেই ক্রেডিট অফিসার বলা হবে। সংজ্ঞা নিয়ে সমস্যা নেই, কিন্তু পরের অংশটুকু describe his decision making process, তার ডিসিশন মেকিং এর প্রসেসটা ইন রিলেশন টু প্রোডাকশন প্রসেস এন্ড অ্যাকাউন্টিং প্রসেস কি লিখবেন। এখানে দেওয়া আছে দেখেন,
ডিসিশন মেকিং প্রসেসের আগে ফিগার 3.1 প্রোডাকশন প্রসেস দেওয়া আছে আর অ্যাকাউন্টিং প্রসেস দেওয়া আছে, আর এর নিচে ক্রেডিট অফিসার ডিসিশন মেকিং প্রসেস দেওয়া আছে। এই তিনটা ফিগার সুন্দর করে আপনি এঁকে দিবেন। এঁকে দিয়ে আপনি আলোচনার মধ্যে বলবেন যে প্রোডাকশন প্রসেসে যেরকম ভাবে একটা ইনপুট আই দেখেন, তারপর পি প্রসেস, ওতে বলছে আউটপুট, অর্থাৎ ইনপুট প্রসেস এবং আউটপুট মেকানিজম ফলো করা হয় প্রোডাকশন প্রসেসে। ঠিক একইভাবে অ্যাকাউন্টিং প্রসেসে ইনপুট প্রসেস এবং আউটপুট খেয়াল করছেন ফলো করা হয়। একইভাবে ক্রেডিট অফিস ডিসিশন মেকিং প্রসেসও একটা ইনপুট প্রসেসিং আউটপুট ফলো করা হয়, আইপিও প্রসেস বলি আমরা। তো আইপিও প্রসেস ফলো করা হয়। হাউএভার ইনপুটের স্টেজে প্রোডাকশনে থাকে হলো ম্যাটেরিয়াল, ম্যানপাওয়ার, এমপাওয়ারমেন্ট, এনার্জি, আর অ্যাকাউন্টিং প্রসেসে থাকে ডাটা, স্কিলস এবং গ্যাপ, এগুলো। কিন্তু ক্রেডিট অফিসার ক্ষেত্রে ইনপুট হলো এইগুলো, দিস আর দ্য ইনপুট। আউটপুটটা হলো প্রসেসিং নিয়ে কোনো কথা তেমন নেই। আউটপুটের ক্ষেত্রে হাউএভার এখানে একটা মেজর ডিফারেন্স আছে, সেটা হলো ল্যান্ডিং ডিসিশনটা হলো এখানে আউটপুট ক্রেডিট অফিসার থেকে, ওয়েদার দিবে কি দিবে না লোন। কিন্তু অ্যাকাউন্টিং প্রসেস আউটপুট হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর প্রোডাকশন প্রসেস আউটপুট হলো গুডস অর সার্ভিস। ব্যাস এতটুকু ইনপুট এবং আউটপুটের হিসেবে যে কি পার্থক্যটা হয় এতটুকু বললেই আপনার লিটারালি বলে দিলেই সেটা হয়ে গেল। কিন্তু আগে সবার আগে আপনি বক্সটা ফিগারগুলো এঁকে দিতে হবে, তাহলে কোশ্চেন নাম্বার 3 आंसर পেয়ে গেলেন। হ্যালো মাই ডিয়ার পার্টিসিপেন্ট, কে ঘোষকে আমরা মিট করে দিই। ঠিক আছে। Question number 4. Describe steps, flowchart, or conceptual framework of credit management. Credit management এর স্টেপ কি, ফ্লোচার্টটা আঁকেন অথবা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি ডেসক্রাইব করতে বললে। এগুলোকে অবলিক হিসেবে দেওয়া আছে, স্ল্যাশ হিসেবে দেওয়া আছে, কারণ যদি পরীক্ষায় আসে হোয়াট আর দ্য স্টেপস অফ ক্রেডিট ম্যানেজমেন্ট অথবা ডেসক্রাইব স্টেপস অফ ক্রেডিট ম্যানেজমেন্ট, এর উত্তর যা হবে ডেসক্রাইব দ্য ফ্লো চার্ট অফ ক্রেডিট ম্যানেজমেন্ট, উত্তরে কি হবে। এমনকি যদি বলা হয় ডেসক্রাইব দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ক্রেডিট ম্যানেজমেন্ট, উত্তর ওইটাই হবে। তো তার মানে প্রশ্ন এই যে কোনো ভাবেই আসতে পারে, উত্তর একটাই, এই জন্য এইগুলোকে স্ল্যাশ বা অবলিক আকারে লেখা আছে অথবা হিসেবে দেওয়া আছে। এটা উত্তরটা কোথায় পাওয়া যাবে 4 নম্বরের প্রশ্ন উত্তর? উত্তর পাওয়া যাবে এই যে 3.6.1 স্টেপস ইন ক্রেডিট ম্যানেজমেন্ট। তবে একটু পার্থক্য যে নাই তা না, যদি স্টেপ আসে তো আপনি এইভাবে 1 2 3 করে দিয়ে দিতে পারেন, ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ দেওয়া আছে, সরি এখানে তো 13টা দেওয়া আছে। স্টাডি by the following steps in credit management। এক কয়টা আছে এখানে দেখেন তো? 13টা। হ্যাঁ তাই তো দেখেন, কিন্তু 13টা হবে না, হবে 16টা। আচ্ছা আপনি 16টাই লিখবেন, 1 2 3 করে 16টা। এইভাবে স্টেপ যদি আসে পরীক্ষায় তাহলে আপনি চাইলে এইভাবে 1 2 এইভাবে দিতে পারেন, নিচে নিচে করে দিলেন 16টা। কিন্তু যদি ফ্লো চার্ট আসে তখন আর এইভাবে দিলে হবে, বক্স করে করে দিতে হবে, তার মানে 16টা বক্স হবে তখন। বক্সের বাইরেও আবার ওই যে ইয়েস নো ডিসিশন মেকিং এর বক্স তো চারকোনা হয় না, চারকোনা হয় কিন্তু রম্বস আকৃতির হয় এরকম বাঁকা করে, ওইগুলো সহ দিতে হবে। তাহলে ফ্লো চার্টটা আঁকা শিখা থাকলে এর ভেতরের কথাগুলো দিয়ে আপনি স্টেপ বানিয়ে ফেলতে পারেন। তো এইভাবে সাজিয়ে ফ্লো চার্টও দেওয়া আছে দেখুন। হ্যাঁ এই তো ফ্লো চার্ট দেওয়া আছে। ও ফ্লো চার্টে ইয়েস নো বলে কিছু নাই না? স্যার আমাদের কি এই স্টেপ গুলো স্যার ডেসক্রাইব করা লাগবে? করা লাগবে কিনা পরে বলছি, আগে দেখেন তো এখানে কয়টা দেখেন তো ফ্লো চার্টের মধ্যে 16টা হয় কিনা। স্যার 13টা স্যার। ফ্লো চার্টও 13টা, মানে এখানে এখানে ফ্লো চার্ট 1 2 3 4 5 6 7 8 9, রিপেমেন্ট পর্যন্ত 9টা। রিপেমেন্টের পরে আছে 10 11 12 13 14 15 16, ও এখানে তো 16টা আছে তাই না?
16টাই তো আছে নাকি? জি স্যার। হ্যাঁ, তো এই 16টাই আপনি স্টেপের মধ্যেও লিখবেন, ঠিক আছে? ওকে, জি স্যার। স্টেপ আসলে, কারণ এই প্রশ্নকে আমি আলাদা করতে চাচ্ছি না। স্টেপ 13টা, ফ্লো চার্টে 16টা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে 10টা, এরকম না, সবগুলোর উত্তর একটাই। তো ক্রেডিট ম্যানেজমেন্টের ফ্লো চার্টে 16টা দিবেন, এমনকি যদি স্টেপস আসে তখন এই 16টাই লিখে দিবেন। ওখানে কি কি মিসিং হলো তো দেখে নিলে ভালোই তো, কি কারণে মিসিং হলো আমরা হয়তো। তো এই চার্টটা দিয়ে দিলেই হয়ে যাবে স্যার, স্টেপ বা ফ্লো চার্ট একই তো ব্যাপার। একই তো ব্যাপার, হ্যাঁ। তবে স্টেপ আসলে লিখতে হবে এইভাবে, ওই যে 1 2 3 এইভাবে। ফ্লো চার্ট আসলে আপনাকে বক্স করে করে দিতে হবে। ফ্লো চার্টের একটা নিয়ম হলো ফ্লো করে। এখানে তো দেখি দুঃখের বিষয়, তীর চিহ্ন সব জায়গায় দেয় নাই। স্যার এগুলো হবে আর কি। হ্যাঁ, ওগুলো দিতে হবে। মানে এটা এটা আঁকাটা সুন্দর হয়নি এখানে। এমনকি খুব ভালো হয় ইয়েস বা নো, এইভাবে যদি ইয়েস নোর একটা বক্স হয় একরকম এইভাবে, এই যে রম্বস আকৃতির উপর, মানে কোনাটা চারদিকে 4টা কোণা থাকে, ফলে এদিকে যাবেন না ওইদিকে যাবেন, উপরের থেকে এসে ইয়েস একদিকে চলে যায়, নো একদিকে চলে যায়। আচ্ছা, এনিওয়ে, অন্য কোনো ফ্লো চার্ট যদি কেউ কখনো দেখে থাকেন, দেখবেন সুন্দর করে দেওয়া আছে। আপনি চাইলে এটাকে সুন্দর করে দিতে পারেন। অ্যাটলিস্ট 16টা পয়েন্ট যদি থাকে আপনাকে, আপনি ফ্লো চার্টের হিসেবে নম্বর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন থিওরিটিক্যাল অথবা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটার মধ্যেও কি আছে? এর মধ্যে ওই 16টাই, ঠিক আছে? এই যে দেখেন, পলিসি পলিসি ভাবে 16টা, এখানে বিষয়ে ডিটেল দেওয়া আছে। আচ্ছা, এখন আমার আমার যে প্রশ্ন ছিল যে উত্তর হলো যে এগুলো ডিটেল লিখতে হবে, এইটা যদি ডিটেল লিখে লিখে দিতে পারেন তাহলে আপনার পুরো চ্যাপ্টারই শেষ। অর্থাৎ চ্যাপ্টার আসলে এই 16টা স্টেপের আলোচনা করি এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। অতএব এগুলোর আলোচনা শেষ যেখানে, আপনার পড়াশোনাও শেষ এইখানে। অতএব সবকিছু লিখে দেওয়া অসম্ভব আপনার পক্ষে। তা আপনি কোশ্চেনের ভলিউম দেখবেন, আমার মনে হয় না যে এইখানেই সব প্রশ্ন আপনাকে একবারে জিজ্ঞেস করা হবে। সুতরাং আশা করছি যে এটা লিখতে হবে না, 16টা সুন্দর পয়েন্ট লিখতে হবে। কিন্তু ডিটেল চেয়ে আলাদা প্রশ্ন আছে। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ ক্রেডিট পলিসি, ডিসক্রাইব কম্পোনেন্টস অফ স্ট্যান্ডার্ড ক্রেডিট পলিসি। 5 নম্বর দেখেন, এটা এর মধ্যে একটা, কারণ স্যার আমাদের এই অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলোর মার্কস কেমন থাকতে পারে, আমরা কিভাবে মানে মার্কস এটা কেমন চিন্তা করে লিখবো? এখানে তো মার্কস হলো অ্যাসাইনমেন্ট বাবদ একটা নম্বর আছে আপনাদের ইয়ের মধ্যে, যে আউট অফ 50 মধ্যে ওখানে যে নম্বর আছে অ্যাসাইনমেন্ট বাবদ, ওইটাকেই এই যে 33টা কোশ্চেনে ভাগ করে দেওয়া হবে। 33টা কোশ্চেন লিখেছেন, তো ওই হিসেবে আপনার নম্বর দিয়ে দেওয়া হবে যে আপনি লিখেছেন সব ঠিক আছে। লিখতে পারেন নাই তাহলে একটু কম দেওয়া হবে এইভাবে। কিন্তু কত বেশি লিখবেন কম লিখবেন সেটা আসলে খুব বেশি গুরুত্ব রাখে না। সবার জন্য তো একই, কোশ্চেন তো 33টাই, আপনি তো 34টা লিখতে পারছেন না। এর মধ্যেই কম বেশি একটু হয়ে যাবে ইনশাআল্লাহ, নো ওয়ারিস। তাহলে তো আমাদের একটা কোশ্চেন স্যার 1 মার্কও নেই। 1 মার্কও নাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক, ভালো কথা বলছেন। কিন্তু এতে কি আসে যায়? 1 মার্কের কম হলেই যে লিখতে হবে না তা তো না। আপনি লিখেন, যাই লিখতে পারেন, সময় যেহেতু কম, এর মধ্যে যা লিখতে পারেন সেটি দেখা হবে ইনশাআল্লাহ, কত লিখতে পারছেন। স্যার এই চ্যাপ্টারটা মেবি স্যার ড্রাইভে আপলোড দেওয়া নাই স্যার, এটা একটু আপলোড করে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে, আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন ইস্যুটা হলো এই ফ্লো চার্টের মধ্যে আমরা ছিলাম 1 নম্বর স্ট্র্যাটেজিক প্ল্যান ফর টার্গেট মার্কেট, এই নিয়ে কোনো কোশ্চেন এখানে রাখা হয়নি। যে 15টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, এর মধ্যে এই নিয়ে কোনো কোশ্চেন নাই। কিন্তু পরেরটা, সেকেন্ড স্টেপ যেটা, বা ফ্লো চার্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, ক্রেডিট পলিসি ফর্মুলেশন, এখানেই কিন্তু কোশ্চেন আছে। কোশ্চেনটা কেমন করে আছে যে হোয়াট ইজ ক্রেডিট পলিসি, 5 নম্বর কোশ্চেনটাই। ডেসক্রাইব কম্পোনেন্টস অফ স্ট্যান্ডার্ড ক্রেডিট পলিসি, ক্রেডিট পলিসি কাকে বলে এবং একটা স্ট্যান্ডার্ড ক্রেডিট পলিসির কি কি কম্পোনেন্ট থাকা উচিত সেটা ডেসক্রাইব করতে বলা হলো। এটা তো আপনার পরীক্ষায় আছে, মানে অর্থাৎ কোশ্চেন আছে, আপনি দেখেন এটা কোথায় পাবেন। এই যে ক্রেডিট পলিসি, ক্রেডিট পলিসি কাকে বলে, কাকে বলে দেওয়া আছে। এখন আসেন কম্পোনেন্ট, ক্রেডিট পলিসি কাকে বলে নিয়ে আপনারা দেখবেন কাকে বলে উত্তর এখানে আসলে খুঁজতে হবে না, সব জায়গায় কাকে বলে আছে, এটা আপনি পড়লেই পেয়ে যাবেন। এখন আসেন কম্পোনেন্ট আমি আলোচনা করার সুযোগ পাই। এখানে কম্পোনেন্ট আছে 13টা।
ঠিক আছে, 13টা না আরো বেশি, 13 আর 7 19টা। হ্যাঁ, আচ্ছা, গুপ্তা 1995 রিকমেন্ড করেছেন 13টা অ্যাসপেক্টস অফ গুড ল্যান্ডিং পলিসি। একটা ল্যান্ডিং পলিসি ভালো একটা পলিসি হতে হলে 13টা পয়েন্ট থাকা উচিত। কি কি? কর্পোরেট মিশন একটা স্টেটমেন্ট থাকা উচিত, অর্থাৎ একটা মিশন স্টেটমেন্টের অধীন হয়ে একটা ক্রেডিট পলিসি তৈরি হতে হয়, অর্থাৎ কর্পোরেট একটা মিশন স্টেটমেন্ট থাকা উচিত। আর প্রেজেন্ট বর্তমান ক্রেডিট পোর্টফোলিওটা কি, কেমন ক্রেডিট দেওয়া আছে এটাও থাকা উচিত ক্রেডিট পলিসি যেখানে তৈরি করা হবে। ব্রড অবজেক্টিভ অফ দ্য পলিসি থাকা উচিত। এইভাবে 13টা পয়েন্ট এখানে দেওয়া আছে, এই 13টা পয়েন্ট। ইন এডিশন টু অ্যাবাভ কম্পোনেন্টস, ক্রেডিট পলিসিতে আরো কিছু বিষয় থাকতে পারে। এরকম করেও আরো 6টা পয়েন্ট বলা আছে যে এইগুলো এখানে থাকতে পারে। গুপ্তা তো 13টা রিকমেন্ড করেছে, আরো 4টা থাকতে পারে বলে বলা হচ্ছে। তার মানে আপনি 13 আর 6 19টা পয়েন্ট আপনি মনে রাখতে পারেন, পারলে ভালো হয়। যদি স্পেসিফিক পরীক্ষায় বলা হয়, যদি এসে যায় যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস রিকমেন্ডেড বাই গুপ্তা, গুপ্তার দ্বারা রিকমেন্ডেড কম্পোনেন্ট গুলো কি কি, তখন তো আপনি 13টার বাইরে যেতে পারছেন না, আর 13টাই আপনাকে লিখতে হবে, কম বেশি করতে পারছেন না। কিন্তু যদি সাধারণভাবে প্রশ্নটা এইভাবেই আসে যেভাবে এখানে আছে, ডেসক্রাইব কম্পোনেন্টস অফ স্ট্যান্ডার্ড ক্রেডিট পলিসি, তখন আপনাকে 19টাই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যে কটা লিখতে পারেন, সহজ করে দেওয়া হলো এখানে যে ঠিক আছে কম্পোনেন্টস গুলো আপনি লিখেন। তো যেহেতু কোনো বিষয়বস্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি, শুধু বলা আছে কম্পোনেন্ট, আপনি আপনার মতো করে বললেন যে দিস আর দ্য কম্পোনেন্টস শুড বি ইনভলভ ইন ক্রেডিট পলিসি। যে কটা মনে মনে আসলো পরীক্ষায় মনে করতে পারলেন, লিখলেন। তো এইভাবে 19টাই সর্বোচ্চ, 19টার মধ্যে আপনি যে কটা পারলেন। তো আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন কোন জায়গা থেকে প্রশ্ন অ্যান্সারটা আসবে। নাম্বার 6 চলে যাই, 6 নম্বর। হোয়াট ইজ লোন ইন্টারভিউ? লোন ইন্টারভিউ কাকে বলে? এবং পেস এটাল 1977 মাল্টিপল গোলস অফ লোন ইন্টারভিউ সেট করেছে। তার মানে এটা আমরা একটু দেখি কি আছে। হ্যাঁ, লোন ইন্টারভিউ কাকে বলে, আর এই হলো গোল, 4টা গোল। পেস এটাল 1997 ডিফাইন মাল্টিপল গোলস অফ লোন ইন্টারভিউ সাচ এস, 4টা গোলের কথা বলেছে। 4টা গোল খুব সুন্দর, আপনি দেখলে অবাক হবেন। এটা একটা মার্কেটিং অপরচুনিটি, বিজ্ঞাপন দেওয়া। লোন ইন্টারভিউ শুধুই লোন দেওয়ার জন্য না, লোন দিব কি দিব না এটাই উদ্দেশ্য না। প্রথমটা কি বলা হচ্ছে? লোন ইন্টারভিউ এটা একটা অপরচুনিটি টু কনভিন্স কাস্টমার দ্যাট হি হ্যাজ চুজেন দ্য বেস্ট ব্যাংক ইন এ টাউন, যাতে করে আমার গডিউলটা, ব্যাংকের গডিউল প্রসার হতে পারে। অনেক সময় লোন দেওয়াই যেতে হবে, এটা খুব ভালো, আমরা দিবই। আর ইন্টারভিউর দরকার কি? আমরা বলি না তারপর একটা ইন্টারভিউ হওয়া দরকার লোনের, যে লোন চাচ্ছে, যাতে করে আমরা একটা সুযোগ কাজে লাগাতে পারি, আমি কাস্টমারকে কনভিন্স করতে পারি এটা বেস্ট ব্যাংক, আমার গুডউইলটা বাড়ানোর জন্য কাজে লাগাতে পারি। দ্বিতীয় উদ্দেশ্য হলো, সেটা হলো নেসেসারি ইনফরমেশন টু রিচ আ লোন ডিসিশন। তো লোনের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু তথ্য ফর্মের মধ্যে থাকে না, ফর্মের বাইরে কিছু তথ্য আমাদের দরকার পড়ে। এই তথ্যগুলো আমরা এই ইন্টারভিউর মাধ্যমে পেতে পারি। কোন তথ্যগুলো? নন ভার্বাল কিছু ইনফরমেশন প্রয়োজন হয়, যে আপনি লোকটা কেমন, যিনি লোন চাচ্ছেন, লোকটা ভালো না মন্দ, এই কথা তো কাগজের মধ্যে লেখা থাকে না। কিছু ক্রাইটেরিয়া সেট করা থাকে, বলা থাকে যে এইগুলো এরকম হয়েছে কিনা, আগে লোন নিয়েছেন ইত্যাদি দিয়েছেন কিনা। কিন্তু ইন্টারভিউ আসলে অনেকটা হেল্প করবে আপনাকে সিদ্ধান্তটা নিতে, আসলে লোক হিসেবে আপনি কেমন, এরকম নন ভার্বাল কোয়ালিটেটিভ কিছু তথ্য সংগ্রহ করার জন্য এই জন্য ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। নাম্বার 3, নিউ ব্যাংক বিজনেস। আপনার চাহিদাটা জেনে নতুন অফার, বিজনেস অফার, ব্যাংক অফার যেটা করে, এরকম অফার তৈরি করা যেতে পারে। অফার তৈরি করার ক্ষেত্রেও এই তথ্যগুলো কাজে লাগবে, ইন্টারভিউর মাধ্যমে এগুলো বের হয়ে আসে। লোন কালেক্ট করা যাবে কিনা এই ব্যাপারে তথ্যগুলোও এখান থেকে পাওয়া যেতে পারে ইন্টারভিউর মাধ্যমে। এনিওয়ে, এত ডিটেল করে বলার সুযোগ কম, অন্য প্রশ্ন এখানে তো আছে। 4টা পয়েন্ট আছে, 4টা অবজেক্টিভ গোল আর কি, 4টা গোল আছে লোন ইন্টারভিউর। এটা পেজ এটাল রিকমেন্ড করেছে। এখানে পরীক্ষায় প্রশ্নে
এখানে যে প্রশ্নটা দেওয়া আছে একদম স্পেসিফিক করে দেওয়া আছে, সুতরাং আপনি কিছু অবজেক্টিভ দিয়ে দিলেই হচ্ছে না, কিছু গোল লিখে দিলেই হচ্ছে না, 4টাই লিখতে হবে। কেউ 5টা মাল্টিপল গোল অফ লোন ইন্টারভিউ হোয়াট আর দোজ, আপনি 5টা লিখে দিলে হবে না, 2টা লিখে দিলে হবে না, 4টাই লিখতে হবে, যেহেতু পেসাটালের নাম উল্লেখ করা আছে। সেই ক্ষেত্রে অলমোস্ট মুখস্থের মতো করতে হবে 6 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 7 নম্বর প্রশ্নে একটা স্টেটমেন্টকে এক্সপ্লেইন করতে বলা আছে। Several variations of centralization and decentralization of credit investigation exist among the banks. Explain. Our statement বলি, several variations of centralization and decentralization of credit investigation exist among the banks. Explain. অর্থ হলো ব্যাংকের যে ক্রেডিট ইনভেস্টিগেশন আরেকটা স্টেপ, এটা লোন ইন্টারভিউ গেল না, আমরা ইনভেস্টিগেশন চলে যাই। হ্যাঁ, এই যে পরের পয়েন্টটা ক্রেডিট ইনভেস্টিগেশন। ক্রেডিট ইনভেস্টিগেশনের একটা দুইটা ফর্ম আছে, দুইটা রকম হয়, একটা হলো সেন্ট্রালাইজড আর একটা হলো ডিসেন্ট্রালাইজড। ক্রেডিট ইনভেস্টিগেশন হতে পারে সেন্ট্রালাইজড ফর্মে অথবা হতে পারে ডিসেন্ট্রালাইজড ফর্মে। এখানে যে স্টেটমেন্টটা আছে এখানে বলা আছে যে among the banks, ব্যাংকগুলোর মধ্যে এই সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ কিনা এটার অনেক ভেরিয়েশন পাওয়া যায়। অর্থাৎ কেউ ফুললি সেন্ট্রালাইজড, কেউ ফুললি ডিসেন্ট্রালাইজড, কোনো ব্যাংক সেন্ট্রালাইজড মোস্টলি, পার্টলি ডিসেন্ট্রালাইজড, কেউ মোস্টলি সেন্ট্রালাইজড ডিসেন্ট্রালাইজড, পার্টলি সেন্ট্রালাইজড। এভাবে একটা মিক্স যখন হয় তখন 30-40, 60-40, 35-65 এরকম অনেক ফর্ম হয়ে যাবে, 90-10 অনেক ফর্মে চলে আসবে। এই ভেরিয়েশনটা অনেক রকম ভেরিয়েশন আছে ব্যাংকগুলোতে পাওয়া যায়, এটাকে এক্সপ্লেইন করতে বলছে এই স্টেটমেন্টটা। এই স্টেটমেন্টের কিছুই না, এক্সপ্লেনেশন অর্থ হলো আপনি বলেন যে ক্রেডিট ইনভেস্টিগেশন কত রকমের হয়, ব্যাস হয়ে গেল। ক্রেডিট ইনভেস্টিগেশন কাকে বলে এখানে দেওয়া আছে, আর কোয়ালিফিকেশন তো জানতে চাও। এরপরে সেন্ট্রালাইজ, এরপর চলে যান হলে এখানে সোর্স দরকার নাই, এই যে এইখানে 3.4.3.5.4 সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড ইনভেস্টিগেশন। এখানে যে লাইজেশন হয় তাহলে এখানেও লাইজেশন হবে, এখানে যদি লাইজড হয় তাহলে এখানেও লাইজডই হবে। সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড ইনভেস্টিগেশন, এটাই ঠিক আছে কথাটা, লাইজেশন না হয়ে। আর যদি লাইজেশন হয় তাহলে সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন অফ ইনভেস্টিগেশন, একটা অফ আসবে এখানে অতিরিক্ত, ঠিক করতে হয়। আচ্ছা, এই অংশটুকু লিখে দিলেই হবে, অর্থাৎ সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন অফ ইনভেস্টিগেশন কি। কেউ কমপ্লিটলি সেন্ট্রালাইজড, কেউ হলো পার্শিয়ালি সেন্ট্রালাইজড। পার্শিয়ালি যারা সেন্ট্রালাইজড তারা আবার ফরেন ডোমেস্টিক হয়, অ্যাকাউন্টস নন অ্যাকাউন্টস, কারণ কিছু ফরেন আর ডোমেস্টিক, তো যেগুলো ফরেন হয় তো সেগুলো সেন্ট্রালাইজড করে আর ডোমেস্টিক গুলো ডিসেন্ট্রালাইজড করে, এভাবে প্রচলিত আছে। অ্যাকাউন্টস নন অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস এর গুলো সেন্ট্রালাইজড হয় আর নন অ্যাকাউন্টস গুলো ডিসেন্ট্রালাইজড করে। আর কিছু আছে সেন্ট্রালাইজড উইথ এক্সেপশন, যে এক্সেপশন গুলোর জন্য সেন্ট্রালাইজ করে, বাকি সবকিছুই ডিসেন্ট্রালাইজড, কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড 3 নম্বর ফর্ম। তাহলে দুইটা, প্রথম ফর্ম ছিল কমপ্লিটলি সেন্ট্রালাইজড, সেকেন্ড ফর্ম ছিল পার্শিয়ালি সেন্ট্রালাইজড। পার্শিয়ালি সেন্ট্রালাইজড আবার 3 রকম, আর থার্ড হলো কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড। তো এটা আলোচনা করলেই বোঝা যাবে, বলা যাবে যে হ্যাঁ আসলে বিভিন্ন ব্যাংকে সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন অফ ক্রেডিট ইনভেস্টিগেশন অনেক রকমের ফর্মে এক্সিস্ট করছে। কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন চলে যাই। এক্সপ্লেইন দ্য অপটিমাল approach to lending credit officers financial analysis. Explain the optimal approach
to lending credit officers financial analysis. আচ্ছা, এখন আসেন ক্রেডিট অ্যানালাইসিসের মধ্যে। এই যে ক্রেডিট অ্যানালাইসিস, ক্রেডিট অ্যানালাইসিস থেকে প্রশ্ন করা হয়েছে যে ল্যান্ডিং অফিসার, যিনি ল্যান্ড দিচ্ছেন, ল্যান্ডিং অফিসার, ক্রেডিট অফিসার যাকে বলছি বা ল্যান্ডিং অফিসার একই কথা, ক্রেডিট অফিসার বা ল্যান্ডিং অফিসার, তো ওনাকে ফাইন্যান্সিয়াল অ্যানালাইজ করতে হয়, ফাইন্যান্সিয়াল বিষয় অ্যানালাইজ করতে হয়। কিন্তু ওনার একটা অ্যাপ্রোচ আছে, পদ্ধতি আছে, যে পদ্ধতিতে উনি অ্যানালাইসটা, ক্রেডিট অ্যানালাইসিসটা করে থাকেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাকে ওই সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ টাইপের কথা, অর্থাৎ তাকে কিছু ফাইন্যান্সিয়াল, কিছু নন ফাইন্যান্সিয়াল বিষয়ও অ্যানালাইজ করতে হয়। এই অপটিমাল কোনটা, সবচেয়ে ভালো কোনটা, সেটা আছে কোথায় আমি দেখাই। হ্যাঁ, অপটিমাল অ্যাপ্রোচ টু ল্যান্ডিং ক্রেডিট অফিসার্স, ল্যান্ডিং ক্রেডিট অফিসার্স ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যানালাইসিস। আচ্ছা, এই যে আপনি এই অপটিমাল অ্যাপ্রোচটা, এই ফ্লো চার্ট এঁকে দেবেন। এটা হলো রিয়েল ফ্লো চার্ট। আচ্ছা, একটা লোক ক্রেডিট দিবে কি দিবে না, এই অ্যানালাইসিসটা কিভাবে করে থাকে? প্রথমে নাম্বার 1, সে রিভিউ করে, অ্যানালাইজ করে সোশিও ইকোনমিক এন্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট সে রিভিউ করে। এরপর নেচার এবং পারপাস অফ লোনটাকে সে দেখে, কি পারপাস লেখা আছে লোন। তারপর এখানে একটা সিদ্ধান্ত, এই বক্সগুলো হলো ইয়েস নো সিদ্ধান্ত। ইজ দ্য লোন ব্রডলি কনসিস্টেড উইথ দ্য ব্যাংকস লেন্ডিং পলিসি? ব্যাংক যেখানে যে উদ্দেশ্যের কাজের জন্য লোন দিবে বলেছে, এর মধ্যে কি এটা আসে? যদি বলে যে না, আমি তো ব্যাংক তো এগ্রিকালচারাল ব্যাংক, কৃষি ব্যাংক, কৃষি সম্প্রসারণের জন্য লোন দিবে, কিন্তু ওখানে উদ্দেশ্য লেখা আছে ল্যান্ডিং, যে ল্যান্ডিং এর যে অ্যাপ্লিকেশনটা যে জমা দেওয়া আছে, চাওয়া হয়েছে ঋণ, ওখানে বলা আছে আমি এগুলো দিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করব। তো এখানে প্রশ্নটা করা হয়েছে যে ব্রডলি, বড় ক্ষেত্র তৈরি করে কি এটাকে আমাদের উদ্দেশ্যের সাথে মিলানো যায় কিনা। যদি দেখা যায় না, বড় ভাবেও পারা যায় না, তাহলে নো, রিজেক্ট করে দিবে এখানে। যদি ইয়েস, বড় কেন, হ্যাঁ এক্সপোর্ট ইম্পোর্ট তো ঠিক আছে, কিন্তু এটা কৃষি পণ্যেরই এক্সপোর্ট ইম্পোর্ট, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ এটা তো ব্রডলি, বৃহৎ অর্থে এটা আমাদের ল্যান্ডিং পলিসির মধ্যেই যায়, কারণ এর দ্বারাও কৃষি সম্প্রসারণ হচ্ছে। তো এইভাবে ইয়েস বলে আপনি সামনে যেতে পারেন। কিন্তু তারপরে যদি না যায়, না কোনোভাবে এটা হচ্ছে না, তাহলে এটাকে নোতে চলে যেতে হবে। তো নোতে চলে গেলে এখানে শেষ, আর ইয়েস এইভাবে গেলে নিচে আসবে। এইভাবে ইয়েস নোর একটা বেশ কয়েকটা সুন্দর, আপনি দেখবেন গ্র্যান্ড লোন, ইয়েস গ্র্যান্ড লোন, সুন্দর দেওয়া আছে। আপনি ফ্লো চার্টটা পড়লে খুবই মজা পাবেন, ভালো লাগবে। এবং আমি নিশ্চিত যে এই অপটিমাল অ্যাপ্রোচটা আপনাদের শেখাও দরকার, যে ল্যান্ডিং ক্রেডিট অফিসার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের অপটিমাল অ্যাপ্রোচটা কি। এটাই হলো অপটিমাল অ্যাপ্রোচ। পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা আসার জন্য। এখানে আবার স্টেপ 1, 2 হিসেবে আলোচনা করা আছে পরীক্ষা লেখার জন্য। এটা এটা আঁকার পরে লিখবেন কি, লেখার কথাগুলো লেখা দেওয়া আছে এখানে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, ডিসকাস দ্য 11 C's বা কম্পোনেন্টস অফ ক্রেডিট অ্যানালাইসিস। ক্রেডিট অ্যানালাইসিসের 11টা সি আছে, 11 C's বলে এগুলোকে, 11 C's অফ ক্রেডিট অ্যানালাইসিস। ক্রেডিট অ্যানালাইজ করার জন্য 11টা জিনিস দেখতে হয়। 11টা জিনিস কি কি, এই যে এখানে দেওয়া আছে 1-2 লাইনের মধ্যেই। সি, নাম্বার 1 ক্যারেক্টার, নাম্বার 2 সি ক্যাপিটাল, নাম্বার 3 সি, C3 ক্যাপাসিটি, C4 কোল্যাটারাল অর্থাৎ যে জামানত, নাম্বার C5 কনসিকুয়েন্সেস, এইভাবে যেতে C11 ইকোনমিক কন্ডিশন। ইকোনমিকের মধ্যে যদি বা ই আগে মনে হচ্ছে, কন্ডিশনটাকে সি ধরে নিয়ে করা হচ্ছে, সবাই সিতে থাকাই ভালো। এই 11টা সি কি কি, এগুলো আবার ডিটেলও দেওয়া আছে। ক্যারেক্টার বলতে কি বোঝায়, এইভাবে যাবে। ক্যাপাসিটি বলতে কি বোঝায়। তো আমি এখানে মনে করি যে আমার শুধু 11টা সি, পরীক্ষায় 11টা সি জানতে চাওয়া হবে, এর চেয়ে বেশি জানতে চাওয়া হবে না। তারপরেও যদি সুযোগ থাকে, বড় প্রশ্ন এসে যায়, তাহলে আপনি এর ভিতরে 1-2 লাইন লিখবেন, এটা তো ঠিক আছে। নাম্বার 9 ওকে, সহজ। নাম্বার 10, what are the different types of credit report? ক্রেডিট রিপোর্ট কি কি রকমের হতে পারে? রিপোর্টের কথাটা আসবে পরে, দেখি কোথায় আছে একটু পরে। ইলেভেন সি তো শেষ করতে হবে না, 11 সি তো
এটাই এই পেজে আছে 90 পেজ 90 সেটা কি টাইপস অফ ক্রেডিট রিপোর্ট ক্রেডিট রিপোর্ট কত রকম থাকে আচ্ছা ক্রেডিট রিপোর্ট কত রকমের হয়ে থাকে রিপোর্ট আসলে দুই রকমের ঠিক আছে এটা হলো বেসিক এটা হলো আপডেট রিপোর্ট বেসিক রিপোর্ট এবং আপডেট রিপোর্ট ক্রেডিটের রিপোর্ট করতে হয় দুই দুই সময় আসলে ইনফ্যাক্ট শুরুতে যেটা করতে হয় এটা রিপোর্টটাকে আমরা ক্রেডিট যেটা তৈরি করা হয় এটাকে বেসিক রিপোর্ট বলি পরবর্তীতে এই সময়ের আবর্তে প্রত্যেক বছর বছর যেটা তৈরি করা হয় রিপোর্ট এগুলোকে আপডেট রিপোর্ট বলে একটা ক্রেডিটের ব্যাপারে প্রথম যে রিপোর্টটা তৈরি করা হয় এটা বেসিক রিপোর্ট পরবর্তীতে আরো যত রিপোর্ট তৈরি করা হয় এগুলোকে আপডেট রিপোর্ট বলে অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এসে যে রিপোর্টগুলো হয় এগুলোকে আপডেট রিপোর্ট বলে এখানে এই লাইনটাও লেখা আছে সুন্দর বেসিক রিপোর্টস ইউজুয়ালি আপডেট ইন ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার এন্ড রিভাইজ ইন থার্ড ইয়ার সাধারণত বেসিক রিপোর্টটাই প্রথম বছর শেষে এবং দ্বিতীয় বছর শেষে আপডেট করা হয় এবং থার্ড ইয়ার এসে রিভাইজ করা হয় রিভাইজ রিপোর্ট থার্ড ইয়ার এসে রিভাইজ করা হয় এনিওয়ে রিভাইজ রিপোর্ট থার্ড ইয়ার যেটা আসে এটাকেও আপডেট রিপোর্ট বলছে কারণ রিপোর্ট দুই রকম একটা বেসিক রিপোর্ট একটা আপডেট রিপোর্ট আচ্ছা তারপরে কথাগুলো সুন্দরলি দেখবেন সহজ ছোট প্রশ্ন Question number 11. Describe risk coding or loan grades. Risk coding. রিস্কে কিভাবে কোড করা হয় কোড দেওয়া হয় রিস্কের ক্ষেত্রে এটা অথবা লোন গ্রেডিং লোনটাকে গ্রেড করা হয় আমরা আমের দেখবেন গ্রেড করে গ্রেড এ গ্রেড বি গ্রেড সি আমের গ্রেড হয় ফলের গ্রেড হয় যাই পণ্য আপনি বেচতে চান এই পণ্যগুলো আপনি গ্রেড করে দেন ভালো মন্দ সাজিয়ে দেন দাম নির্ধারণ করে দেন যে এটা ভালো গ্রেডের আম তো এটা এমনকি ডিম কিনতে গেলেও দেখবেন গ্রেড 1 ডিম গ্রেড 2 উন্নত অনুন্নত এভাবে সাজানো হয় তো সব পণ্য এইভাবে করা হয় ক্রেডিটকে ওইভাবে সাজানো হয় গ্রেড দেওয়া হয় ভালো মন্দ এটা এটা বেসড অন রিস্কের হিসেবে যে ক্রেডিটটা মোর রিস্কি এটা গ্রেড সবচেয়ে কম পায় যেটা সবচেয়ে কম রিস্ক সেটা এখানে গ্রেডিং গুলো কোথায় আছে তো নিচে চলে যাই একটু নিচে তো এটাই হলো সেটা 96 পেজ 96 এ আছে 96 এই যে গ্রেড 1 2 3 4 5 6 7 8 9 10 তো 10টা গ্রেড করা হয় গ্রেড 1 এ আছে ক্রাইটেরিয়া লেখা আছে unquestionable financial strength একেবারে গ্রেড 1 এ থাকবে highly liquid ability to repay obligations in the ordinary course of business সাধারণ বিজনেসের মাধ্যমে সে ফেরত দিতে পারবে individual with a satisfactory financial condition তিনি লোনটা নিয়েছেন উনি ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুবই সন্তোষজনক উইথ ফুললি সিকিউরড ক্রেডিট যার যে লোনটা নেওয়া হয়েছে লোন নেওয়ার ক্ষেত্রে জামানত রাখা হয়েছে ফুললি সিকিউরড বাই ক্যাশ ডিপোজিট একেবারে ক্যাশই রাখা আছে বা ক্যাশ ভ্যালু লাইফ ইন্স্যুরেন্স এরকম রেডিলি মার্কেটেবল কোলাটেরাল গভর্নমেন্ট সিকিউরিটি অর্থাৎ চাইলে এখনই আমি ক্যাশ করে নিতে পারি এটাকে বলছি আমরা গ্রেড 1 ক্রেডিট অবশ্যই সবাই এই পর্যায়ে থাকবে না যে আনকোয়েশ্চেনেবল ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ হাইলি লিকুইড অথবা এরকম জামানত যে জামাটা একদম রেডিলি মার্কেটেবল এখনই ক্যাশ করা যায় তো সেই হিসেবে গ্রেড 1 এ সবাই থাকবে না আবার গ্রেড 10 এও সবাই যাবে না 10 হলো পসিবল লস অন অ্যাকাউন্ট অফ ওভার 50% 50 ভাগের বেশি টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ যে টাকা এখানে আছে এই টাকা তো লোন পাওয়ার কোনো সম্ভাবনা নাই যাই আছে না আছে যে কোনো অবস্থাতে 50 ভাগের বেশি লোনের টাকা ফেরত মানে অর্থাৎ ক্যাশ করা যাবে না তখন এটাকে আমরা গ্রেড 10 এ নিয়ে যাই তো এইভাবে 10টা গ্রেডই আপনাকে জানতে হবে পরীক্ষা আসলে একটু কষ্ট হয় আমি দেখছি যে বেশিরভাগ লোক 1-2 লাইনে বেশি করে লিখতে পারে না তারপর আপনি ধরে নেন 1 এবং 10 তো ঠিক আছে মাঝখানে গুলো এইভাবে হবে একটা একটা করে ফ্লোটা বুঝতে পারলে আপনি পারবেন সব জায়গায় আচ্ছা আমরা কোশ্চেন নাম্বার 11 শেষ করলাম রিস্ক কোডিং বা গ্রেডিং কি নাম্বার 12 ওড 2003 suggested 10 elements of effective loan review operation describe them অথবা কোশ্চেন হতে পারে what are the principles of effective loan review system লোন রিভিউ সিস্টেমের প্রিন্সিপলস গুলো
নীতিগুলো, অথবা ইফেক্টিভ লোন অপারেশনের জন্য এলিমেন্ট গুলো কি কি, এটার পরই আছে লোন রিভিউ সিস্টেম। দেখতে পাচ্ছেন এখানে কি ইনগ্রেডিয়েন্টস ইন লোন রিভিউ সিস্টেম। লোন রিভিউ করার ক্ষেত্রে, পর্যালোচনা করার ক্ষেত্রে কি কি সিস্টেম। এই যে উডের সাজেস্টেড, দেখেন ওডের কথা বলতে 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 উড চলে আসছে। ওড এখানে যথারীতি 10টা, কোথায় আছে 10টা লোন রিভিউ অপারেশন, 10টা কাজের কথা বলেছেন, ঠিক আছে। তো এই 10টা কাজ সাজেস্ট করেছে, এই 10টা কাজ করলেই লোন রিভিউ হয়ে যাবে ভালো। সুতরাং এই 10টাকে কাজকে আমরা 10টা এলিমেন্ট বলতে পারি, 10টা অংশ বলতে পারি লোন রিভিউ অপারেশনে। আর এগুলোকে আপনি চাইলে প্রিন্সিপালসও বলতে পারেন, নীতিও বলতে পারেন, 10টা নীতি। তো নাম্বার 12 শেষ হয়ে গেল। নাম্বার 13, ডিফাইন প্রবলেম লোন, ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এবং হোয়াট আর দ্য আর্লি সাইন অফ এ প্রবলেম লোন। কিছু লোন আছে যেগুলো প্রবলেম, সমস্যা, এগুলো আদায় হওয়ার নিয়ে সমস্যা আছে। বাকিগুলো ভালো লোন নিয়ে তো কারো কেউ চিন্তিত না, কিন্তু প্রবলেম লোন নিয়ে সবাই চিন্তিত। তো কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও নিয়ে ভাবছে সবাই। কিন্তু প্রথম কোশ্চেন যেটা হলো, প্রবলেম লোন কাকে বলে এবং এটা আর্লি সাইন কি, অর্থাৎ এটা আগেই বোঝার উপায় কি যে লোনটা প্রবলেম। যে প্রবলেম লোন সংজ্ঞা দেওয়া আছে, সুন্দর সংজ্ঞা। প্রথম সংজ্ঞাটাই বেহারেন্সের 1998 এর সংজ্ঞাটা সুন্দর। প্রবলেম লোন ক্যান অলসো বি ডিফাইন্ড এজ one of which there is a major breakdown in the repayment agreement resulting in an undue delay in collection. অর্থাৎ লোন পরিশোধ করার কারণ একটা শিডিউল থাকে, যে আমি প্রত্যেক বছর 10,000 টাকা করে দিব বা প্রতি মাসে 2,000 টাকা করে দিব, এইভাবে একটা শিডিউল করা আছে। কিন্তু যদি কোনো কারণে একটা ব্রেকডাউন হয়, মেজর ব্রেকডাউন, যেমন এক মাসে দিতে পারি নাই, পরের মাসে দুইটা একসাথে দিয়ে দিলাম, তো ঠিক আছে, সমস্যা নেই। এভাবে 2 মাস দিতে পারি নাই, তৃতীয় মাসে দিলাম, সেটাও ঠিক আছে। কিন্তু 3 মাস টানা দেওয়া হয় নাই, তখন এটাকে মেজর ব্রেকডাউন বলছি আমরা লোন রিপে করার ক্ষেত্রে। তো কোনো জায়গায় লোন রিপে করার ক্ষেত্রে যদি এরকম ব্রেকডাউন পাওয়া যায়, মেজর ব্রেকডাউন পাওয়া যায়, তখন এটাকে আমরা প্রবলেম লোন বলি। সঙ্গে আরো ডিটেইল পড়টাতে আছে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 2001 এর। ব্যাংকিং কোম্পানি আইন হলো 1991, যেটা প্রথম আইনটা হয়, আর রিভাইজ করা হয় 2001 সালে এসে, 10 বছর পরে। তো ওখানেও প্রবলেম লোনের কথা বলা আছে, কোনটা। এরপরে প্রশ্নটা হলো আর্লি সাইন, কি কি জিনিস দেখে বুঝবেন, শুরুতে বুঝে নিতে পারেন যে লোনটা প্রবলেম লোন। 27টা সাইনের কথা বলা আছে। সব সাইন একসাথে দেখা নাও যেতে পারে। আপনার যে করোনা ভাইরাস আপনাকে ধরেছে, আপনি করোনা আক্রান্ত, এর কিছু সাইন থাকে, কোনো উপসর্গ ছাড়াও থাকতে পারে। তবে সাইন থাকার সম্ভাবনাই বেশিরভাগ রোগের ক্ষেত্রে সাইনের কথা বলা হয়। কি আলামত বোঝা যাবে কিভাবে, আমরাও প্রবলেম লোন কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য কিছু আলামত দেওয়া আছে। একটা নাম্বার 1 আলোচনা করলে বুঝতে পারবেন, ল্যাক অফ প্রফিটেবিলিটি, ব্যবসায় লাভ হচ্ছে না। আপনার না, যিনি লোন নিয়েছেন তার, যিনি লোন নিয়েছেন তিনি আর ব্যবসায় লাভ করতে পারছেন না। এটাও লোনটা যে প্রবলেম লোন হয়ে যাবে, ঋণ যে পরিশোধ হতে পারবে না, এর একটা আলামত। এভাবে নাম্বার 27, চেঞ্জেস ইজ কাস্টমার মিক্স। কাস্টমার মিক্স বলতে বোঝায় যাদের কাছে, এটাও আবার বলছি, এটাও আপনার না, এটা হলো যিনি লোন নিয়েছেন, তো যাদের সাথে ব্যবসা করতেন উনি, কাস্টমার যারা ছিল তারা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, অথবা কাস্টমারের ধরন চেঞ্জ হয়ে গেছে। কোনো কারণে চেঞ্জেস আসলে কাস্টমার মিক্সের মধ্যে, তখনও এই লোন যেটা নেওয়া হয়েছে, মিস্টার এক্স লোন নিয়েছেন আপনার কাছ থেকে, এটা প্রবলেম লোন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো আর্লি সাইন। 27টা সাইনের যে কটা মনে থাকে ওটাই পরীক্ষা লিখবেন, আর 10টা তো লেখাই উচিত। আচ্ছা, হাউ প্রবলেম লোনস ক্যান বি হ্যান্ডেলড, 14, কোশ্চেন নাম্বার 14। কজ তাহলে আর জানতে চাওয়া হয়নি, সেটা কজ নিয়ে গেলাম। হ্যান্ডলিং প্রবলেম লোন হ্যান্ডেল করা যায় 4 ভাবে। খুব সহজ প্রশ্নটা, আপনি বুঝবেন, মনে রাখতে পারবেন। প্রথমে হলো আপনি কিছু কাউন্সিলিং দেন, কিছু উপদেশ মালা দেন, উপদেশ বোঝানোর চেষ্টা করেন, এইভাবে আপনি পারবেন। এই অ্যাডভাইজরি বা কাউন্সিলিং সার্ভিস দেওয়া হলো
হ্যান্ডেল করা, প্রবলেম লোন হ্যান্ডেল করার একটা প্রথম উপায়, এবং এইভাবে অনেক কাজ হয়েও যায়, লোন এভাবে পেয়ে যায়। দ্বিতীয় কাজ হলো রিপ্রেজেন্টেটিভ দিয়ে দেন বড় অর্গানাইজেশনে। প্রায় দেখবেন বাংলাদেশ ব্যাংক অমুক বা ব্যাংক ব্যাংক থেকে লোন নিয়েছেন, তো ব্যবসা ভালো চলছে না, ব্যাংকের পক্ষ থেকে একজন প্রতিনিধি বোর্ডের ডাইরেক্টরের মধ্যে দিয়ে দেওয়া হয়। ব্যাংকের প্রতিনিধি, বোর্ড অফ ডাইরেক্টর একজন ব্যাংকের পক্ষ থেকে নিয়োজিত। কারণ কি, ব্যাংক লোন দিয়েছে, যারা লোন দেয় ক্রেডিটর, তাদের অপারেশনে, ম্যানেজমেন্ট অপারেশনে তারা ইন্টারাপশন বা হাত ঢোকাতে পারে অথবা হেল্প করতে পারে, যেভাবে আপনি বলেন। তো এই কাজটুকু যেটা করা হয় এটাকে বলছি নাম্বার 2 স্টেপ, নাম্বার 2। আচ্ছা, একজন রিপ্রেজেন্টেটিভ ইন ম্যানেজমেন্ট পজিশনে দিতে পারেন। নাম্বার 3, রিশিডিউলিং অফ ক্রেডিট। ওরা বলছে যে আমি দিতে পারতেছি না, তো আপনি নতুন করে একটা শিডিউল করে দেন, তো ঠিক আছে আপনার যাই হয়েছে অতীত ভুলে যান, নতুন করে আমরা একটা রুটিন করি, যে আপনি এখন থেকে আগামী 5 বছরে তো দেওয়ার কথা ছিল, তো অলরেডি তো 4 বছর চলে গেছে, ঠিক আছে আপনাকে আরো 5 বছরেরই আমরা একটা শিডিউল বানাই দিই, প্রতি মাসে এইভাবে দিবেন। এভাবে এই যে নতুন করে শিডিউল করে দেওয়া, কিভাবে রিপে করবে লোনটা, এটা হলো নাম্বার 3 স্টেপ, হ্যান্ডলিং প্রবলেম লোন হ্যান্ডেল করার জন্য। এখন নাম্বার 4 হলো সহজ, কি করব, রেগে মেগে কি করবো, ওয়েভার অফ ইন্টারেস্ট। আপনি ইন্টারেস্ট ছেড়ে দেন, শুধু বলে যাবে আপনি মূল টাকাটা দেন, আপনি কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এখান থেকে লাভের আর দরকার নাই আমার, আমি শুধু লোনটা ফেরত পেলেই হয়, লোন যেটা দিয়েছি ইন্টারেস্ট ওয়েভার দিয়ে দিতে পারেন। এই 4টা কাজ করা যেতে পারে লোন হ্যান্ডেল করার জন্য, প্রবলেম লোন হ্যান্ডেল করার জন্য। কিন্তু এইটার সাথে গুলিয়ে ফেলবেন না পরের প্রশ্নটা, অল্টারনেটিভস টু কালেক্ট প্রবলেম লোন। প্রবলেম লোন কালেক্ট করার ছাড়া অন্য কি কাজ করতে পারে। এখানে কিন্তু কালেক্ট করার পদ্ধতি বলছি, শেষ পর্যন্ত 4 নম্বরও কিন্তু লোন কালেক্ট করার কথা বলছি। ইন্টারেস্ট হয়তো ছেড়ে দিচ্ছি, কিন্তু লোন কিন্তু বলি নাই যে লোন আর দিতে হবে না। লোন কালেক্ট করব 4 ভাবে, আর লোন না কালেক্ট করে করতে পারি কয়টা কাজ? লোন কালেক্ট না করে করতে পারি 10টা কাজ। লোন কালেক্ট করতে করতে পারি 4টা কাজ, লোন সংগ্রহ করার জন্য 4টা কাজ করতে পারি, আর লোন যদি কালেক্ট করতে না চাই বা লোন করব না, তাহলে আরো কিছু কাজ করে। এটা কি প্রশ্নের আকারে আছে কিনা দেখো। আচ্ছা, এটা ড্রাইভস শুধু দেওয়া আছে, ঠিক আছে। ড্রাইভ মানে তো কার্যক্রম। ডিসকাস দ্য লোন রিকভারি ড্রাইভস অফ এ ব্যাংক। ব্যাংক লোন রিকভারি করার জন্য কি কি কাজ করতে পারে। এটাকে ঠিক কালেক্ট করা না করা ব্যাপারটা এরকম না, লোন রিকভার করার জন্য কি কি কাজ করতে পারে। ইউজুয়ালি 10টা কাজের কথা বলা আছে। কম্প্রোমাইজ সেটেলমেন্ট, একটা কম্প্রোমাইজে আসতে পারেন, কিছু কম দেন, আপনি 50% দেন, 20% দেন। ক্রেডিটরস অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, আরেকটা ক্রেডিটর অ্যারেঞ্জ করে দিতে পারেন যে ঠিক আছে অমুক থেকে আমি নিয়ে নিই, আপনি অমুককে দিয়ে দেন, এইভাবে একটা ব্যবস্থা করতে পারেন। ইনভলান্টারি ব্যাংক্রাপসি, ভলান্টারি না হয়ে ইনভলান্টারি, অর্থাৎ স্বেচ্ছায় না করে আপনি জোর করে ব্যাংক্রাপসিতে নিয়ে যেতে পারেন, আপনি ব্যাংক্রাফট দিতে পারছেন না, নো অ্যাকশন, কোনো অ্যাকশনই যাবেন না। ভলান্টারি লিকুইডেশন যেতে পারেন, লিগ্যাল অ্যাকশন, এভাবে 10টা কাজ আপনি করতে পারেন। 10টা কাজ দেওয়া আছে। এই হলো আপনার পড়াশোনা। আমার মনে হয় ঠিক আছে, পড়াশোনা শেষ, 101-এ চলে এসেছি আমরা। অর্থাৎ এই নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 15, ডিসকাস দ্য লোন রিকভারি ড্রাইভস অফ দ্য ব্যাংক, তো হয়ে গেল। আচ্ছা, এটা কি আপনাদের ইয়েতে দেওয়া নাই না? এটা কতটুকু, চ্যাপ্টার 3 তো অল্পই তো দেওয়া আছে, মাত্র 443 কিলোবাইট। এটা তো আমার মনে হয় এতে এসে যাবে, মেসেঞ্জারে এসে যাবে। মেসেঞ্জারে আমি দিয়ে দিই। দিয়ে দিচ্ছি, এটা ফাইন। আচ্ছা, আর কোনো কথা কি আছে কারো, কোনো বিষয়? আমার মনে হয় আমরা আমাদের শেষ মুহূর্তে চলে আসছে। আপনার ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন কিনা কে জানে, না থাকলেও হয়তো রেকর্ডিংটা পেয়ে যাবেন। হ্যালো। জি স্যার, আমরা আছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই। এই ইয়েটাও পেয়ে গেছেন আপনারা, এই যে এই চ্যাপ্টারের পিডিএফ ফর্মটা পেয়ে গেছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন। যাদের মিড টার্ম বাকি আছে তারা মিড টার্ম পরীক্ষার প্রস্তুতি নেন।
আপনাদের আর কোনো ক্লাস আমার সাথে এই মুহূর্তে নাই। নেক্সট 27 তারিখের আগে আপনার রেজাল্ট দিয়ে দেওয়া হবে আউট অফ 50-50-এর মধ্যে। আশরাফ মনে হয় আমাকে একটু পরে 10 মিনিট পরে আমাকে কল দিতে পারে। বাকিদের জন্য শুভকামনা রইল। ঈদ করেছেন, ভালো করেছে আশা করছি, সবাই ভালো ছিলেন। এখন আরেকবার দেখা, ভুল ত্রুটি তো হয়, অনেক কিছু আমি হয়তো বলেছি করি নাই, কাজকর্মের মধ্যে ত্রুটি বিচ্ছুটি থেকে যায়, এই জন্য সরি, মাফ চেয়ে নিই আগের থেকে। তো স্যার আমাদের কি কোনো মেকআপ ক্লাস লাগবে স্যার? আমার তো মনে হচ্ছে না, কারণ ইস্যুগুলো এতটাই স্ট্রাকচার্ড। আপনার কাছে যদি সফট কপি থাকে আর আপনি দেখে নেন, আর যেহেতু কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় না এরপরে আর কোনো কিছু মেকআপের কোনো প্রয়োজন স্যার হবে। এই কোশ্চেনগুলোর উপরে তো স্যার আমাদের অলমোস্ট ফাইনাল পরীক্ষাটা থাকবে স্যার। না না, ঠিক না কথাটা। এটা তো হলো ক্রেডিট ম্যানেজমেন্টের অংশে, আর ব্যাংক ফান্ডের তো অনেক ক্লাস হয়েছে, আপনি খেয়াল করছেন কিনা? আচ্ছা, 10টা ক্লাস শুধু ব্যাংক ফান্ডের উপরে হয়েছে। তো 10টা ক্লাস ব্যাংক ফান্ডের উপরে হওয়ার হলে আর এখানে আর মনে হয় না যে কোশ্চেন দিয়ে দেওয়ার প্রয়োজন আছে। তারপরেও চ্যাপ্টারের শেষে তো কোশ্চেন দেওয়া আছে, ওখানে টিকও দেওয়া আছে, আপনি এগুলোর মধ্যে পড়লেই পেয়ে যাবেন। আর 3টা কোশ্চেন এখান থেকে থাকবে, ক্রেডিট ম্যানেজমেন্টের অংশ থেকে থাকবে, এখন যেটা দিলাম। আর 3টা কোশ্চেন থাকবে ওখান থেকে। সব মিলিয়ে মনে হয় আপনাকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তাই তো? সম্ভবত আপনি ফাইনালে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। ঠিক আছে, দেখা যাক। আর যে কোনো স্যার যোগাযোগ আমাদের কি কোনো হ্যাঁ বলুন সাব্বির। সরি ইন্টারাপ্ট করলাম স্যার, আমাদের কি কোনো সাজেশন কি ফাইনালি একটু দিবেন যেটাতে আমরা হচ্ছে ওই সেট গুলো বুঝতে পারবো মানে কি ধরনের কোশ্চেন গুলো হতে পারে? না, আর কিছু দিতে যাচ্ছি না স্যার পরীক্ষার একটা সাজেশন দিলে ভালো হয়, মিডের মতো স্যার। মিডের মতো সাজেশন হয়ে গেলে ভালো হয়। সাজেশন দিলে আপনার অসুবিধা হবে, সেটা কি, তখন আর আপনি সাজেশনে কমন না পাওয়ার কারণে পরীক্ষা খারাপ করবেন। এর চেয়ে থাকুক না, ক্রেডিট ম্যানেজমেন্টে হাফ সাজেশন তো দেওয়া হলো, ক্রেডিট ম্যানেজমেন্টের অংশ সাজেশন দেওয়া আছে, আর ব্যাংক ফান্ডের অংশটুকু যা যা পড়ানো হয়েছে এর মধ্যে থেকে। আপনারও মনে আছে, আমারও মনে আছে, আমার মনে হয় না যে কোনো সমস্যা, যে কি পড়া হয়েছে এটা ভুলে যাওয়ার কথা না, সুতরাং পেরে যাবেন এর মধ্যে। আর তার মধ্যেও তো আপনি অবশ্যই যোগাযোগ রাখতে পারেন, ওই যে হোয়াটসঅ্যাপ না, এটা কি মেসেঞ্জারের গ্রুপে যে কোনো কোশ্চেন ড্রপ করতে পারেন, আশা করছি অ্যান্সার দিতে পারবো ইনশাআল্লাহ। স্যার অ্যাসাইনমেন্ট কি মেসেঞ্জার গ্রুপে যেগুলো দেওয়া আছে ওগুলাই? মানে সরি, হ্যাঁ কি বলতে স্যার চাইলেন? অ্যাসাইনমেন্ট কি মেসেঞ্জার গ্রুপে যেগুলো দেওয়া আছে ওইগুলাই স্যার অ্যাসাইনমেন্ট? ও আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে যে ক্লাসের শুরুতে যেটা দিলাম ছবিগুলো, হ্যাঁ অ্যাসাইনমেন্ট শুধু এইগুলি, অ্যাসাইনমেন্ট শুধু এতটুকু করতে। এটা এই যে কাজী আশরাফের কাছে আপনি দিয়ে দিবেন লিখে। উনি আমাকে উনি আমাকে 25 তারিখ মঙ্গলবার রাত 12টার আগেই ইমেল করবেন আমাকে। ঠিক আছে, আপনারা একটা সময় আপনি নিজেদের সেট করে নিতে পারেন, যাতে ওনাকে আবার রাত 12টার আগে দিলেন তো উনি তো আর দিতে পারছেন না, এরকম না হয়। তো ওনাকে রাত্রে 10টার ভিতরে বা এর ভিতরে দিয়ে দেন, উনি করে বাকি আমাদের কাছে দিয়ে দেবেন, আমার কাছে। তো ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ থাকেন। আসসালামু আলাইকুম। আপনার নাম?